প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় এর অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, তো প্রথম বহুনির্বাচনী প্রশ্ন, সেটা হচ্ছে লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে? তো লন্ডন বিজ্ঞান জাদুঘর 1991 সালে যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন তৈরি করেন, ঠিক আছে? আর সেটা কার তথ্য অনুযায়ী করছে মনে আছে? ওই যে চার্লস ব্যাবেজ, তাই না? তিনি যে ডিফারেন্স ইঞ্জিন তার যে ধারণা দিছিল, আচ্ছা ডিফারেন্স ইঞ্জিন তো তৈরি করছেন, আর অ্যানালাইটিক্যাল ইঞ্জিন এর ধারণা দিছিলেন। সেইটা অনুযায়ী বিজ্ঞান জাদুঘরের বিজ্ঞানীরা 1991 সালে সেই ইঞ্জিনটা আবিষ্কার করছিল, তাই তো? আর সেটি কাজ করছিল। আচ্ছা, পরে কি আছে? ঘরে বসে অফিস কার অবদান? তো প্রশ্নটা হচ্ছে কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে? তো ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হয় কোন যন্ত্রের কারণে? অবশ্যই কম্পিউটার। তো এই কম্পিউটারটা আবিষ্কার করছে কে? এই কম্পিউটার আবিষ্কার করছে চার্লস ব্যাবেজ। ওকে, ওই যে একটু আগে যে ডিফারেন্স ইঞ্জিন বলছিলাম তার প্রবক্তাও কিন্তু এই চার্লস ব্যাবেজ। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। ব্যাখ্যা: যদিও ইন্টারনেট আধুনিক যোগাযোগের ভিত্তি, কিন্তু এই সব কিছুর মূলে রয়েছে কম্পিউটার। চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। কম্পিউটার আবিষ্কৃত না হলে আজকের এই ডিজিটাল ওয়ার্কপ্লেস বা ভার্চুয়াল অফিস চিন্তা করাও সম্ভব ছিল না। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এরপরে কি আছে? সামাজিক যোগাযোগের বিপ্লব। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ফেসবুকের অন্যতম উদ্ভাবক কে? আমরা সবাই জানি সে হচ্ছেন মার্ক জুকারবার্গ, ঠিক আছে? ফেসবুকের অন্যতম উদ্ভাবক হলো মার্ক জাকারবার্গ। এই সব কিছুই কিন্তু আমরা ক্লাসে আলোচনা করেছি, তাই যারা আমাদের ক্লাসের ভিডিওগুলো দেখেছো তারা তো অলরেডি জানো, তাই তো? আচ্ছা, এরপরে কি অতিরিক্ত তথ্য দেওয়া আছে যে 2004 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তারা ফেসবুক প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই। রাষ্ট্র পরিচালনায় প্রযুক্তি, ই গভর্নেন্স, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে ই গভর্নেন্স কি? সরকারি ব্যবস্থায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হলো ই গভর্নেন্স। এর ফলে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। আর কি সরকারি কাজে আইসিটি ব্যবহারের ফলে কি সুবিধা হয়? সেটা হচ্ছে স্বল্প সময়ে সেবা পাওয়া যায়, সেবার মান উন্নত হয়, ছুটির দিনেও 24/7 সেবা গ্রহণ করা যায়। কারণ কি সরকারি ওয়েবসাইটে তুমি যখন ইচ্ছা তখনই ঢুকতে পারবা তোমার ইন্টারনেট আর ব্রাউজার দিয়েই। বাংলাদেশের দুইটি ই সার্ভিসের নাম বলো। বাংলাদেশের দুইটি ই সার্ভিসের নাম হচ্ছে ই পর্চা, ই টিকেটিং, ঠিক আছে? আর এখানে সঠিক উত্তর হচ্ছে তিনোটাই, এই জন্য এই তিনোটাতেই টিক চিহ্ন দেওয়া হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এর পরের প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে সুমন সেন্ট মার্টিনে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে। এরপর সে মোবাইলের মাধ্যমেই চিকিৎসকের সাথে কথা বলেছে এবং টেলিমেডিসিন সেবার মাধ্যমেই সে চিকিৎসা নিয়েছে, ঠিক আছে? তাহলে এই যে সুমনের ইউজ কেসটা নিয়ে প্রশ্ন হবে এখানে। আমি কিন্তু তোমাদের জন্য ছবি দিয়ে বোঝাই, ঠিক আছে? অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, তো অবশ্যই ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখবে। সুমন আহমেদ সেন্ট মার্টিন বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তিনি ফোনে ঢাকার চিকিৎসকের সাথে যোগাযোগ করেন এবং স্থানীয় ডাক্তারের সহায়তায় প্রযুক্তির মাধ্যমে বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করেন। এই প্রক্রিয়ায় কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। উত্তর: এটা হচ্ছে টেলিমেডিসিন ও প্রযুক্তির ব্যবহার। প্রশ্ন হচ্ছে স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন সেটা কি? সেটা হচ্ছে টেলিমেডিসিন সেবা
আর একটা হচ্ছে ই স্বাস্থ্য সেবা। ওকে, উত্তর হবে ক, অর্থাৎ 1 ও 2। তাই ক উত্তরটা হচ্ছে সঠিক। টেলিমেডিসিন এবং ই স্বাস্থ্যসেবা উভয়ই সঠিক। আচ্ছা, পরের প্রশ্ন কি, চিকিৎসায় কোন প্রযুক্তির ভূমিকা প্রধান? সেটা হচ্ছে আইসিটি। ঠিক আছে, আইসিটি না হলে আমরা চিকিৎসা করতে পারতাম না। ব্যাখ্যা, মোবাইল, ইন্টারনেট এবং তথ্যের আদান প্রদান সবই আইসিটির অংশ। কম্পিউটার বা টেলিফোন এককভাবে কাজ করেনি, সামগ্রিক আইসিটি ব্যবস্থা এই সেবা নিশ্চিত করেছে। তাই না, যে শুধু কম্পিউটার আর টেলিফোন কি আমরা আইসিটি বলবো? সেটা না, মোবাইল, ইন্টারনেট এগুলোও তো আইসিটির অংশ, তাই না? তাহলে বলতে হবে যে পুরো আইসিটি ব্যাপারটাই ওকে সাহায্য করছে। 21 শতাব্দীর সম্পদ কি? একে তো জ্ঞান, আর এক হচ্ছে মানুষ। কারণ কি, মানুষই চিন্তা চেতনার অধিকারী, জ্ঞান বুদ্ধির অধিকারী, আর জ্ঞান তো হবেই। আচ্ছা, এই যে এখানে বলছে যে গোল্ড বা অয়েল অর্থাৎ সোনা বা তেলের থেকেও বড় বড় হচ্ছে মানুষের চিন্তা চেতনা। ঠিক আছে, এরপর কি আছে, 21 শতকে সাধারণ মানুষকে পৃথিবীর সম্পদ বলা হয়েছে। 21 শতকে কাদেরকে পৃথিবীর সম্পদ বলা হয়েছে? 21 শতকে সাধারণ মানুষকে পৃথিবীর সম্পদ বলা হয়েছে। আচ্ছা, এখানেই সেটা আবার বিস্তারিত করে লিখে দিয়েছে কি, বিগত শতকগুলোতে কৃষি বা খনিজ সম্পদ ছিল অর্থনীতির মূল চালিকা শক্তি, কিন্তু 21 শতকে পৃথিবীর মূল সম্পদ হলো জ্ঞান। এটাই কিন্তু অরিজিনাল কথা। ঠিক আছে, মানুষই একমাত্র প্রাণী যে জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে এবং তা ব্যবহার করে নতুন কিছু সৃষ্টি করতে পারে। তাই জ্ঞানভিত্তিক সমাজে মানুষই হলো সবচেয়ে বড় সম্পদ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে রয়েছে আগামীর প্রস্তুতি, দক্ষতা ও প্রয়োজনীয়তা। আচ্ছা, প্রশ্ন, জ্ঞানভিত্তিক সমাজ তৈরির দক্ষতা। মূল দক্ষতা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা বা আইসিটি লিটারেসি। এবারে হচ্ছে প্রশ্ন 3, সেটা কি, শিক্ষার্থীর জন্য আইসিটি শিক্ষার প্রয়োজন কেন? আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা, পড়াশোনার উপকরণ সহজে সংগ্রহ করা, ক্যারিয়ার ও কর্মসংস্থানের জন্য নিজেকে যোগ্য করা। এটা কিন্তু শর্টকাটে লেখা হয়েছে। ঠিক আছে, তো শিক্ষার্থীদের জন্য আইসিটি শিক্ষার প্রয়োজন কেন, বা তোমরা কেন আইসিটি শিখবা, সেটা হচ্ছে মডার্ন যুগ এখন, তাই না? মডার্ন বিশ্বের সাথে তোমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। আর কি, পড়াশোনার উপকরণ সহজ এবং সহজে সংরক্ষণ করা, যেমন এটাও কিন্তু একটা পড়াশোনার উপকরণ। এই যে ভিডিও, ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল কন্টেন্ট, এটাও কিন্তু তোমাদের একটা পড়াশোনার উপকরণ। আর কি, তুমি যদি আইসিটি সম্বন্ধে দক্ষ না হতে, জ্ঞানী না হতে, তাহলে হয়তো আজকে এই ভিডিও তো তুমি খুঁজেই পেতে না, তাই না? ক্যারিয়ার ও কর্মসংস্থানের জন্য নিজেকে যোগ্য করা, তাই না? এখন চাকরি বাকরি পেতে হলেও আইসিটি জানতে হবে, কম্পিউটারের ব্যবহার জানতে হবে, সেটাই বলছে আর কি। এরপর কি, শিক্ষার নতুন দিগন্ত, ই লার্নিং। প্রশ্ন হচ্ছে, ই লার্নিং কি ও এর সুবিধা কি? সংজ্ঞা, ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং হলো সিডি-রম, ইন্টারনেট বা ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে শিক্ষা প্রদান ও গ্রহণ করার পদ্ধতি। এটি দূরশিক্ষণের আধুনিক রূপ। ঠিক আছে, আচ্ছা, এরপর কি আছে, সুবিধা, ভৌগোলিক দূরত্বের কোনো বাধা নয়, ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই বিশ্বের নামকরা সব বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের ক্লাসে অংশ নেওয়া যায় এবং ডিগ্রি অর্জন করা যায়। তাহলে ই লার্নিং এর মাধ্যমে কি হয়, যে তুমি আমেরিকার একটা কলেজে পড়তে চাও, এটা কোনো বাধা না, তুমি ইন্টারনেটের সাহায্যেই আমেরিকার কোনো টিচারের কাছে অনলাইনে ঘরে বসেই পড়তে পারবে, সেটাই বোঝাচ্ছে। ঠিক আছে, এখন কিন্তু অনলাইনেও পুরো ডিগ্রি নেওয়া যায়, অনার্স পাস করা যায়, মাস্টার্স পাস করা যায়, অনলাইনেও করা সম্ভব। আচ্ছা, এরপরে রয়েছে কি, ডিজিটাল বাণিজ্য, ই কমার্স। ই কমার্স কি ও এর সুবিধা কি? ই কমার্স কি এটা আগে বলতে হবে। ইলেকট্রনিক মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা কেনাবেচা করাকে ই কমার্স বলে। অর্থাৎ তুমি মোবাইল বা ইন্টারনেট বা কম্পিউটারের মাধ্যমে একজন কিনবে, একজন বিক্রি করবে। ঠিক আছে, সেটাই হচ্ছে ই কমার্স। আচ্ছা, এরপরে সুবিধা, ক্রেতার সুবিধা কি? সে ঘরে বসেই পণ্য অর্ডার, সময় ও যাতায়াত খরচ সাশ্রয়। অর্থাৎ ঘরে বসেই সে পণ্য অর্ডার করতে পারবে, সময় ও যাতায়াত খরচ সে সাশ্রয় করতে পারবে, তার সময়ও কম লাগবে, আবার যাওয়া আসার ভাড়াও তার লাগতেছে না, তাই না? এরপরে কি,
বিক্রেতার সুবিধা কি? বিক্রেতার কোনো শোরুমের প্রয়োজন নেই, তার একটা দোকান ভাড়া করা লাগতেছে না, সে অনলাইনেই সে প্রোডাক্টটার ছবি তুলে সে ইন্টারনেটেই অ্যাডভার্টাইজ করতেছে দারাজ বা ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে, তাই আর বা কম খরচে ব্যবসা পরিচালনা করতে পারতেছে। এটাই হচ্ছে ই কমার্সের সুবিধা। ঠিক আছে, এক নজরে আজকের পাঠ, আজকে আমরা কি কি শিখলাম সেটা হচ্ছে ইতিহাস, আমরা জানলাম কম্পিউটারের ইতিহাস, আমরা জানলাম টেলিমেডিসিন সেবা সম্বন্ধে, আমরা জ্ঞানভিত্তিক সমাজ, আর ই কমার্স মানে বাণিজ্য আর ই লার্নিং অর্থাৎ হচ্ছে শিক্ষা, এইগুলো নিয়ে আমরা জানলাম। ঠিক আছে, উপসংহার, প্রযুক্তি কেবল ব্যবহারের বিষয় না, এটি দক্ষ হয়ে ওঠার মাধ্যমে আজকের এই প্রশ্নগুলোর সমাধান আমাদের দেখালো কিভাবে আইসিটি আমাদের ইতিহাস, বর্তমান জীবনযাত্রা এবং ভবিষ্যতের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। নিজেকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলাই হোক আমাদের লক্ষ্য। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস পরবর্তী অধ্যায় নিয়ে হবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো।